আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছে। আমাদের ধারাবাহিকভাবে আমরা 3টা সৃজনশীল শেষ করেছি বোর্ডের। আজকে আমাদের লাস্ট টপিক, অর্থাৎ অনুশীলনী 1-এর যে বোর্ডে যে অঙ্কগুলো এসেছে বিগত সালে, সেখান থেকে 4টা টপিকের শেষ টপিক হচ্ছে আজকে। তো চলো শুরু করা যাক। 4 নম্বর অঙ্কে আমাদের 2টা উদ্দীপক দিয়েছে। প্রথম উদ্দীপকে আমাদের যেটা দিয়েছে একটা প্যাটার্ন 5, 7, 9, 11 এবং 2 নম্বর উদ্দীপকে একটা প্যাটার্ন দিয়েছে 4, 7, 10, 13। কতে আমাদের বলছে 1, 3, 4, 7, 11 প্যাটার্নটির ষষ্ঠ পদ নির্ণয় করো এবং প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লিখো। তাহলে আমরা যদি একের ক দেখি, যে আমরা লিখতে পারি কি, যে প্রদত্ত প্যাটার্ন। প্রদত্ত প্যাটার্ন কি দিয়েছে দেখো, 1, 3, 4, 7, 11। এখন এই প্যাটার্নটার বৈশিষ্ট্যটা কি দেখো তো। আমরা যদি প্রথমে দেখি পার্থক্য, সে 1 হয়েছে, 1 ছিল 3 হয়েছে 2 পার্থক্য, 3 ছিল 4 হয়েছে 3 1 পার্থক্য, তাই না? প্রথমে পার্থক্য 2, তারপরে পার্থক্য 1, তারপরে আবার 3, তারপরে আবার 4। তাহলে কি হচ্ছে এইভাবে? তাহলে 3 1 3 4, কোনো সিকোয়েন্স নাই। কিন্তু অন্যভাবে যদি আমরা চিন্তা করি, এখন 1 আর 3 এই দুইটা যোগ করলে 4, আবার 4 আর 3 এই দুইটা যোগ করো 7, আবার 7 আর 4 যোগ করো 11। তার মানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে তৃতীয় সংখ্যা পাচ্ছি আমরা, তাই না? আবার দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা যোগ করলে চতুর্থ সংখ্যা পাচ্ছি। তাহলে একইভাবে আমাদের বলছে কি, প্যাটার্নটি ষষ্ঠ পদ, তাহলে 1 2 3 4 5 ষষ্ঠ পদ, তাহলে চতুর্থ এবং পঞ্চম সংখ্যাটি যোগ করলেই তো আমরা ষষ্ঠ পদ পাচ্ছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত প্যাটার্নের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় পদ যোগ করলে তৃতীয় পদ পাওয়া যায়। এবং এভাবেই পূর্ববর্তী দুটি পদের যোগফল পরবর্তী সংখ্যা। একটু ডিটেলস লিখে দিলাম তোমাদের, যেন বুঝতে সমস্যা না হয়। সেটা হচ্ছে দেখো, যে এই প্যাটার্নের ক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় পদ যোগ করলে তৃতীয় পদকে আমরা পাচ্ছি, তার মানে, এবং একইভাবে কি হবে, পূর্ববর্তী দুইটি পদের যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে। দেখো, এর পূর্ববর্তী দুইটি পদ যোগ করো 1 আর 3, এটা পাচ্ছি। এই 7-এর পূর্ববর্তী দুইটা পদ কি, 4 আর 3 যোগ করো 7 পাচ্ছি। 11-এর পূর্ববর্তী দুইটি পদ কি, 7 আর 4 যোগ করো 11 পাচ্ছি। এই কথাটি আমরা লিখেছি এখানে। তাহলে এখন লিখতে হবে অতএব ষষ্ঠ পদ সমান সমান কি হবে, ষষ্ঠ পদের আগে যে দুইটা পদ ছিল 11 আর 7, এই দুইটা যোগ করলেই তো আমরা ষষ্ঠ পদ পাবো, তাই না? 11 7 যোগ করলে কত হবে, 18। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম এই প্যাটার্নের পরবর্তী পদ অথবা ষষ্ঠ পদ কত হবে, 18 হবে। এখন আমাদের কোশ্চেনটা ছিল কি, যে প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর প্যাটার্ন লিখো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, প্রথম পদ তো 1 আর ষষ্ঠ পদ কত, 18। তাহলে 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কত আছে দেখো তো। 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2 3 5 7 11 13 17। টোটাল 1 থেকে 18 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1 2 3 4 5 6 7টি আছে। তাহলে কি আমি এই 7টি তুলে দিলে তো হয়ে যাচ্ছে আমার, যেহেতু আমাদের বলছে কি প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত। প্রথম পদ ছিল 1, ষষ্ঠ পদ আমার 18। 1 থেকে 18 পর্যন্তই মৌলিক সংখ্যাগুলো বের করতে হবে। কিন্তু এখানে একটা সুন্দর ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে এই প্যাটার্নের ক্ষেত্রে কি এই মৌলিক সংখ্যাগুলো কি যায় কিনা। যেমন এই প্যাটার্নটা ছিল কি 3 4 7 11 এই পর্যন্ত দেওয়া আছে, এরপরে কি পাচ্ছি আমরা, 18, তাই না? এই প্যাটার্নের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 1 3 4 7 11 18, এটা না? এই যে এটা প্রথম পদ, এটা ষষ্ঠ পদ। এই প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কি ছিল দেখো তো, এই 3 ছিল, 7 ছিল, 11 ছিল। তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে কিন্তু মৌলিক সংখ্যা আমরা 3টি পাইছি, এই 3টি এখানে ন্যস্ত হবে।
আশা করি বুঝতে পেরেছি, যেহেতু এই প্যাটার্নের অঙ্কটা আমরা করতেছি, তাহলে প্যাটার্নের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আসতেছে ওই সংখ্যাগুলো আমরা নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো কি, যে অতএব প্রথম থেকে ষষ্ঠ সংখ্যা বা ষষ্ঠ পদ পর্যন্ত মৌলিক সংখ্যার প্যাটার্ন। কি কি ছিল? 3, মৌলিক সংখ্যা ছিল 7, আর মৌলিক সংখ্যা ছিল 11। এটাই আমাদের হচ্ছে কয়ের অ্যান্সার। একটু বড় হয়ে গেল তাই না? ক নম্বরের সাধারণত এত বড় কোশ্চেন আসে না। ওকে, যাই হোক, যদি আসে তাহলে কিভাবে করবে, এই যে অ্যান্সার তো পেয়ে গেলে। তাহলে এখানে বোঝার যে জিনিসটা সেটা হচ্ছে প্রথম থেকে ষষ্ঠ পদ পর্যন্ত আমাদের এই যে এখানে যে ষষ্ঠ পদ আসবে, তাহলে এখানে প্রথম পদ, এখানে ষষ্ঠ পদ, এর মধ্যে যে মৌলিক সংখ্যা এখানে পাইছি আমরা, এগুলো নিয়ে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। খ নম্বরটি আমরা দেখি। খতে আমাদের বলছে উদ্দীপক 1 এর প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, যুক্তি সহ উপস্থাপন করো। এই যে 1 এর প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে, এটা কিন্তু আমরা সহজেই পারবো, কারণ এই ধরনের অঙ্ক আমরা আগেও 3টা 4টা করে ফেলেছি অলরেডি। তাহলে আমরা খতে আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত প্যাটার্ন কি আছে, 5, 7, 9, 11। এখানে পার্থক্য কত দেখো তো, প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা পদের পার্থক্য 2 করে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রতিটি পদের সাথে বা প্রতিটি পদের ক্ষেত্রে পার্থক্য 2। তাহলে এখন আমরা লিখতে পারি কি, অতএব প্রথম পদ কত দেওয়া আছে, 5, 5কে আমরা কি লিখতে পারি দেখো তো, 2, তাই না? 2 যোগ 3, 2 কিসের, এই যে পার্থক্য, আর 3 কিসের, এই যে 5 বানাতে হবে, তাই 2কে আবার লিখতে পারি 2 গুণিত 1 যোগ 3, যেহেতু প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ আমরা কি লিখতে পারি, 7, 7কে আমরা লিখতে পারি কি, 2 গুণিত 2 যোগ 3। তৃতীয় পদ আমরা লিখতে পারি 9, তাহলে 2 গুণিত 3 যোগ 3। চতুর্থ পদ 11, তাহলে 2 গুণিত 4 যোগ 3। তাহলে অতএব কতম পদ, তাহলে কি 2ক যোগ 3। এই যে 2ক যোগ 3, এটাই হচ্ছে আমাদের ক্ষয়ে যে 1 নম্বর উদ্দীপকের কথা বলছে, সেই উদ্দীপকের বীজগণিতীয় রাশি। লিখতে হবে অতএব 2ক যোগ 3 প্রদত্ত প্যাটার্নের বীজগাণিতীয় রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। ওকে, এখন গতে আমাদের বলছে কি, উদ্দীপক 2 এর পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। উদ্দীপক 2 এ আমাদের 1, 2, 3, 4টা পদ দিয়েছে, পঞ্চম পদটা বের করতে হবে। এই পঞ্চম পদটি বের করে আমাদের এই 5টি পদেরই জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করতে হবে, তাই না? এটাও কিন্তু খুব সহজ। এটা 2 ভাবে বের করা যায় পঞ্চম পদ, একটা হচ্ছে রাশির মাধ্যমে, আর একটা হচ্ছে গুণে গুণে। যেহেতু 4টা দেওয়া আছে আর একটা বের করতে হবে, তাহলে কিন্তু গুণে করাটা সহজ, তাই না? আর রাশির মাধ্যমে করতে গেলে একটু বর্ণনা করা লাগবে না, তার মানে রাশিটা বের করতে হবে আগে, রাশিটা তৈরি করতে হবে, তারপরে পঞ্চম পদ। তোমাদের ইচ্ছা, তোমরা রাশি দিয়েও করতে পারো। প্রথমে রাশি বের করে নিতে হবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পার্থক্য কত করে আছে, 3 করে। তাহলে 3-এর সাথে দেখো রাশি বের করতে গেলে 3 যোগ 1 হবে, তাই না? 3 যোগ 1 হবে এই বীজগণিতীয়, এই প্যাটার্নের বীজগণিতীয় রাশি। আমি রাশির মাধ্যমে করবো না, যেহেতু একটা পদ বের করতে হবে, আমি জাস্ট ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে গতে আমরা লিখতে পারি প্রদত্ত প্যাটার্ন 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ডট ডট ডট। তাহলে এই যে এখানে পার্থক্য, এখানে পার্থক্য কত আছে দেখো তো, 3 করে বাড়তেছে, তাই না? 4 ছিল, 7 হয়েছে, 10 হয়েছে, 13 হয়েছে। তাহলে আমরা লিখতে পারি প্রতি পদের ক্ষেত্রে পার্থক্য 3। তাহলে অতএব পঞ্চম পদ সমান সমান 13 যোগ 3 সমান সমান 16।
কেন 13 দিলাম? যেহেতু চতুর্থ পদ 13 আছে, তাহলে পঞ্চম পদ কি হবে? 13 সাথে 3 যোগ করলেই 16 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পঞ্চম পদ। ওকে, আর যদি তুমি বীজগণিতের রাশির মাধ্যমে বের করতে চাও, তাহলে তোমার কি লিখতে হতো? এখানে প্রথম পদ 4 সমান সমান 3 যোগ 1, এবং 3 গুণিত 1 যোগ 1, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, কতম পদ, তারপরে লিখতে হতো পঞ্চম পদ। একই অ্যান্সার আসতো। ওকে, তারপরে আমাদের বলছে কি পঞ্চম পদ তো আমরা পেয়ে গেলাম। এখন এক থেকে যে পঞ্চম পদ পর্যন্ত, এর পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক চিত্র অঙ্কন করো। তাহলে আমরা এবার লিখতে পারি কি, যে প্রথম থেকে পঞ্চম পদ পর্যন্ত জ্যামিতিক চিত্র অঙ্কন করা হলো। ওকে, অঙ্কন করা হলো। এখন আঁকতে গেলে দেখো প্রথম পদ আমার কত আছে? 4, তাই না? তাহলে প্রথম পদ যেহেতু 4 আছে, তাহলে আমরা সহজে যদি একটা চতুর্ভুজ এঁকে ফেলিছে, তাহলে এই যে 4 হয়ে গেল আমার প্রথম পদ। একটু বড় করে আঁকি, এই যে 4টে কাঠি পাইছি, তাই না? দ্বিতীয় পদে ছিল 7টি, তাহলে দেখি আমরা এটাকে যদি আর একটু বর্ধিত করি, দেখো তো 1 2 3 4 5 6 7, 7টাই হয়েছে। তৃতীয় পদে কয়টা ছিল? 10টি। তাহলে দেখো তৃতীয় পদ, এই যে 3টা ত্রিভুজ আঁকলাম, এই সরি চতুর্ভুজ আঁকলাম, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা হলো। চতুর্থ পদ তাহলে কি হবে? চতুর্ভুজ 4টা হবে, তাই না? তাহলে পঞ্চম পদ কি হবে? 5টা চতুর্ভুজ হবে। 1 2 3 4, এই যে 5টা চতুর্ভুজ আঁকলাম, আমার কিন্তু মিলে গেল অ্যান্সার। এখন তুমি যদি চাও যে না আমি এভাবে আঁকবো না, আমি একটু অন্যভাবে আঁকবো, হ্যাঁ সেটাও আঁকতে পারো। ধরো উদাহরণস্বরূপ আমি দেখাতে পারি, ধরো এটাকে তুমি যদি এভাবে আঁকতে, এইভাবে আঁকতে, এই যে, তাহলে এখানে 1 2 3 4টাই হয়েছে। দ্বিতীয় পদ কি আসতো? এই যে দ্বিতীয় পদ, তাই না? 4 আর 3 7টা হয়েছে, তাই না? তৃতীয় পদ কি আসতো? এই যে তৃতীয় পদ। চতুর্থ পদ কি আসতো? এই যে চতুর্থ পদ। আর পঞ্চম পদ? এই যে পঞ্চম পদ। সেমই হতো, তার মানে কাঠির সংখ্যা কিন্তু এখানেও 18টি আছে, এখানেও 18টি আছে। এখন তোমার ইচ্ছা, এখন তুমি যদি চাও যে না আমি এটা না করে অন্য কোনো ভাবে আঁকবো, ওকে ঠিক আছে, ট্রাই করতে পারো। যদি হয় তাহলে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আমরা কিন্তু ইতিমধ্যে এই অধ্যায়ে বলছিলাম 4টা বোর্ডে আসছে এমন অঙ্ক করব সৃজনশীল, আমরা কিন্তু শেষ করে ফেলেছি। আশা করি এই অধ্যায় থেকে এখন যে ধরনের অঙ্কই আসুক না কেন, ঘুরাই ফিরে আমরা কিন্তু মোটামুটি সবগুলোই কভার করে ফেলেছি, যতভাবে আসতে পারে। এখন তোমরা ইনশাল্লাহ এখান থেকে যেভাবেই ঘুরে আসুক পারবা। তোমাদের কাজ হচ্ছে এখন এই অধ্যায়ে তো আরো অনেক অঙ্ক আছে যেগুলো বোর্ডে এসেছে একই ধরনের, এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করা। এবং এই প্র্যাকটিস করতে যে যদি কোনো নতুন অঙ্ক তোমাদের সামনে আসে যেটা তোমরা বুঝতেছো না অথবা পারতেছো না, সেটা আমাদের কমেন্ট করে জানাবা, আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এখানে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থেকো। এবং এরপরে আমরা যে ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে এই অধ্যায় থেকে বোর্ডে যেই এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো এসেছে, সেই এমসিকিউ টাইপ কোশ্চেন গুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে সলভ করবো। তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং আশা করি তোমাদের ক্লাসগুলো উপকারও করতেছে, তাই না? ওকে, ভালো থেকো সবাই, অগ্রিম শুভকামনা পরবর্তী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।